পুরনো? একেবারে নতুন, যাকে বলে বিকচক্র সুন্দর মেয়ে না মধু, একেবারে চাঁদ ভাঙা মধু। বলকে বিকি যে করে পুরো পুরো কি চলন, যেন সুললিত ছন্দ। এদিকে এদিকে মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম হ্যাঁ চাপা। তা গায়ের রংটা কেমন, লালচে না সাদা? আর বলবেন না স্যার, একেবারে সদ্য ফোটা ফুল গাঁদা। একেবারে বড় গন্ধ। শুধু গন্ধ নয় স্যার, এই রংবাহারি রঙের সাথে সাথে তার সর্বাঙ্গে উঠলে উঠছে এক রাজ যৌবনের ঢেউ। শরীরের ভাজে ভাজে জমে আছে অসংখ্য মধু ভরা মৌচা। সেই মৌচকের মধু আমি খাবো। আমি ছেলেটাকে আমি সরিয়ে দেবো না, তুমি চাপার গ্রামে বারবার যাবে, ওকে আমার লোভের চালে ফেলে লালস অস্বীকার করলেই সেটা এমনিতে দূরে চলে যাবে। তাহলে এখন আমার ডিউটি কি? শোনো, আগামী 2-1 দিনের মধ্যে বসন্তের লেখা একখানা চিঠি বসন্তের কলেজের বন্ধু সেজে ও দাদা হেমন্ত চৌধুরীর কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই নাও তোমার কাজের অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা পেলে আপনার সব কাজ হাসিল করে দেবো। বিশেষ করে গায়ের মাটিতে ফোটা সত্য ফুল চাপাকে তুলে এনে আমি সাজিয়ে দেব আপনার অনেক সাথের দিলমহল। দিল চাপা সুন্দরী আসছে, হাসছে তার উন্মুক্ত যৌবন। গ্রামের মেয়ের দেহে কোথা থেকে এলো তো যেন ভাদ্রের ভরা নদীর মতো উপচে পড়ছে যৌবন। তবে কি মোহনময় এসে মিলনের প্রত্যাশায় থমকে দাঁড়িয়ে আছে? তাই যদি হয় তাহলে আমি প্রথমে বাইরে দেবো 2টি হাত, সে ফিরিয়ে দেবে, ছুঁড়ে মারবো নতুন বন্ডে, কেড়ে নেবো উপরে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ির খুঁজে আমার কাছে যে পা পিছনে পড়বে আর আমি ছাপিয়ে পড়বো। বলবো তোরা যে যা বলিস ভাই আমার সোনার মুনিকা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার মুনিকা, মনোহরণ চপল চরণ সোনার মুনিকা, আমার সোনার মুনিকা, আমার সোনার মুনিকা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার মুনিকা। স্বীকার করি দাদা, অঙ্গীকার যখন তুমি করেছো তখন বর্ষার ব্যাপারে কারো কাছে কোনো কথাই তুমি প্রকাশ করো। তুই তো জানিস বল, ছেলেবেলা থেকে আমি নির্ভীক এবং সত্যবাদী, মিথ্যে কথা জীবনে কখনো বলতে পারি না। তবু ভাগ্নির ব্যাপারে তোদের এই গোপনীয়তার কথাটা কিন্তু আমি বুঝি। তুমি সত্যি বলছো দাদা? আরে বোন, বর্ষা নিজের ভাগ্নি না হলেও তাকে তো আমি পর ভাবতে পারি না, কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি টাকা দিয়ে তোরা তাকে কিনে নিয়েছিস রে। দাদা, বারবার তোমার মুখ থেকে ওই কথা বেরিয়ে আসছে কেন? তুমি কি তাহলে আসলে সত্যি ছাড়া মিথ্যে কথাটা বলতে পারি? তাহলে আমরা যে ওকে স্নেহ ভালোবাসা মাতৃপ্রীতি স্নেহ মানুষ করেছি সেটাও তাহলে মিথ্যা? এবার তাহলে সত্যি কথাটা বলিস। তোদের বাড়ির পুরনো চাকর ওই বংশীর সম্পর্কে একটু সাবধানে থাকবি। ও আমাকে দু চোখে দেখতে পারে না। বাঘের পেছনে যেমন ফেউ লেগে থাকে, ও ঠিক তেমনি আমার পেছনে ফেউয়ের মতো লেগে আছে। ও তুমি কোনো চিন্তা করো না দাদা, বংশীকে আমি যা বলবো ও ঠিক তাই। ব্যাস, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তুই যদি ময়দার মতো মাখিয়ে ওকে কায়দা করতে পারিস তাহলেই আমার সব কাজ শেষ। না দাদা না, এখনই তোমার সব কাজ শেষ করলে চলবে না দাদা, এখনো তোমার অনেক কাজ বাকি। বলছিস? তাহলে নতুন করে শুরু করা যাক, কেমন? আলমারি চাবিটা দে। চাবি? হ্যাঁ, মানে আমার কয়েকটা টাকা তোর আলমারিতে রেখে পরে অবশ্য চাবিটা তোকে ফেরত দিয়ে দেবো। চাবিটা চাবিটা না হয় তোমার কাছেই থাক, দরকার হলে আমি চেয়ে নেব। এই চাবিটা দিলি, কিন্তু উকিল বাবু যদি... দাদা গো, আমার চেয়ে তোমার বয়স অনেক বেশি, তাই বোন হিসেবে তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। তোমার উকিল বাবু এখন আমার খাঁচায় বন্দি ময়না, তাই আমার ব্যাপারে সে কোনো কথা কয় না। কাশি বাজে খাই না না, খাই না না, মাথা ডাড়ে ঢাকি। চাবি তোমাকে এবার আমি একটু ভালো করে দেখি। প্রকারান্তে ঘরচাঁদ বাড়ির আলমারির চাবিটা এখন আমার হাতের মধ্যে এসে গেল। এইবার
এই চাবিটা দিয়ে আলমারিটা খুলে একবার টাকা ঢোকাবো, তো 3বার টাকা বার করবে, সব শেষে পুরো আলমারিটা মাথায় করে বাড়ি নিয়ে চলে যাবে। কি ব্যাপার, তুই আবার আমার পেছনে কেন? হচ্ছে কিনা কিছুটা বুদ্ধি ধার নেবো বলে এসেছি। এই হারামজাদা, তোর এই বাড়াবাড়ি গায়ে মালিক মার্কিন সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না। করতেই হবে, না হলে আমি কিন্তু সহজে ছাড়বো কি না। করবি তুই, আমার কি করবি? কর্তাবাবুকে বুঝিয়ে দেবো আপনি কোন পথে চলছেন। তোর কর্তাবাবু কোনোদিনও তোর কথা শুনবে না। না শুনলে এই বংশী 1 ইঞ্চিও হেলবে না। এই হারামজাদা, একটা কথাও বলবি না, তাহলে আমার মনের সংসারে তোর জায়গা হবে না। না হয় ভালো, কারণ আপনার মতো যে লোক গান্ধারীর সংসারে সকলই হয়ে আছে, সে সংসারে সবকিছু সম হয়ে যায়, একটুও সার থাকে না। কি হয়েছে কি? তোমরা এত চিৎকার করছো কেন? কর্তাবাবু, হচ্ছে কিনা কি ব্যাপার? আমাকে দেখে অবাক হয়ে গেল? না মানে আমরা দুজন মানে বাঘ ছাগলের গল্প বলছিলাম। কর্তাবাবু, হচ্ছে কিনা ও হচ্ছে ছাগল আর আমি হচ্ছে বাঘ। কিন্তু আমার মন বলছে তোমরা আমার কাছে কিছু একটা গোপন করতে চাইছো। হঠাৎ তোমার এই আশঙ্কার কারণ? মেয়েটা বাড়ি থেকে চলে যাওয়ার পর গোটা বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তাছাড়া কয়েকদিন আগে জামাইয়ের বড় ভাই হেমন্ত আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা আচ্ছা, কি একটা বিশেষ কাজে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল বাড়ি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, মানে বিপদ টিপদ কোনো হলো নাকি ঘরে? এবার তোমরাই বলো, আমার মনে আশঙ্কা হতে পারে না? আপনি অযথাই চিন্তা করছেন কর্তাবাবু। আমার মন বলছে দিদিমণি খুব ভালো আছে। হয়তো আছে, তবু চোখের দেখার জন্য আমি একবার হরিহরপুর যাবো। তুমি কিন্তু ভুল করছো ভট্টা, মেয়ে গেছে শ্বশুর বাড়ি ঘর সংসার করতে, তার জন্য এত ব্যাকুলতা কিসে? সেটা তুমি বুঝবে কি? এখনো তো বড় মেয়েটার বিয়েই দাও না। আপনি ঠিক বলেছেন কর্তাবাবু, আপনি ঠিক বলেছেন। দিদিমণির জন্য আমার মনটাও বড় ছটফট করছে। মনে হয় যেন কতদিন দিদিমণিকে দেখিনি। আমি ঠিক করেছি তোকে সঙ্গে নিয়ে একবার ওদের বাড়ি যাব। বেশ তো, তাহলে দেরি করছেন কেন? চলুন এখনই বেরিয়ে পড়ি। তাই চল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এখানে যাওয়াটা কি তোমার ঠিক হবে বর্ষা? সেটা বুঝবো আমি। না, তুমি শুধু একা বুঝলে হবে না, এই ব্যাপারটা তোমার চেয়ে আমার দাদা বেশ কি করে আরে বুঝবে। ভাই, বুঝি বলে তো আজ আমি হরিহরপুর থেকে আসছি। কি বলবো? আজই তুমি হরিহরপুর থেকে আসছো? বেশ তো, কথাটা আগে বলবেন তো, তা চেপে রেখে লাভ কি? তা বলুন দিদিমণি কেমন আছে? চুপ কর, চুপ কর, সেখানে তোর দরকার। তুই এ বাড়ির চাকরের মতো থাকবি। মনিবের কোনো ব্যাপার তুই ডাক গলাতে আসবি না। বান্দর কোথায়? মামা বাবু, বাড়ছে বংশীকে তুমি একই কথা বলছো? উনি তো ঠিকই বলেছেন কর্তাবাবু। বলছি বেঠিক তো কিছু বলেনি। বংশী, আমি তো চাকরি গিন্নিমা। চাকরের যে মনিবদের কোনো কাজে নাক গলাতে নেই তা আমার জানা ছিল না। বলছি আমি তো ভুলেই গিয়েছিলাম কর্তাবাবু। বাড়ির চাকর আর পোষা কুকুর দুই সমান কর্তাবাবু, দুই সমান গিন্নিমা, দুই সমান। আরে ও ভরসা, তুই যাচ্ছে তাকে যেতে দাও না, যেতে দাও, যেতে দাও। না ভাই, তোমার মতো আত্মীয় চলে গেলে আমি অনেক আত্মীয় পাবো, কিন্তু বংশীর মতো অনাত্মীয় চলে গেলে আর আমি পাবো না। বংশী! বংশীকে কথাটা বলা তোমার ঠিক হয়নি দাদা। ধুর, ছাড় তো, কুকুরকে লাই দিবে না, তাহলে সে মাথায় চেপে বসবে। দাদা। শোন, যে কথাটা বলছিলাম, মানে ভাগ্নিকে দেখতে গতকালই আমি হরিহরপুর গিয়েছিলাম। কি বললে দাদা? তুমি হরিহরপুর গিয়েছিলে? বলো আমার মেয়ে কেমন আছে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। মানে ভাগ্নিকে দেখলে মনে হয় যেন একদম রাজার ঘরে রানী। ও বাবা রে বাবা, ওদের দুজনের মধ্যে কি মনের মিল, যেন কেউ কাউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। আহ, এতক্ষণে আমার প্রাণটাই শান্তি ফিরে এলো আসবেই দাদা। তোর মন, আসবেই তো। মেয়ের সুখ মানেই তো মায়ের শান্তি। তুমি ঠিক বলেছো দাদা। তবে মমতাই শান্তির মধ্যে বিশেষ একটা জায়গায় কিন্তু অশান্তি আছে। তার মানে মানেটা এমন কিছু নয়, মেয়ে তোর সত্যি সুখের সমুদ্রে হাবুডুবু কাটছে, কিন্তু কথা হচ্ছে কোনোদিন কোনো কারণে যদি জামাই বাবাজির বাড়ির লোকেরা জানতে পারে যে বর্ষা তোর নিজের মেয়ে নয়, তখন এমন অলক্ষণের কথা তুমি বলো না দাদা, তাহলে আমি পাগল হয়ে যাবো। দূর, দূর, তুই পাগল হতে যাবি কেন? আমি আছি না, তোর দাদা গিরিধারী বাড়ি যেতে পারবো না। পাও না? এই দেখ, তোর দেখছি আজকাল কিচ্ছু মনে থাকে না। ওরে তোকে সেদিন আমি বলে গেলাম না, আমার এখন অনেক টাকা দে না। কিন্তু আমার কাছে তো টাকা নেই, এটা কি তোমার জানা নেই? জানা তোলার হাতটা তো ঠিক করছি। আমার দে, ওটা আমাকে দে, ওটা আমাকে দে। এটা কিন্তু আমার গলাটা খালি হয়ে কিন্তু যাবে। হৃদয় তো তোর খালি হবে না রে। এত বড় একটা
একটা সত্যকে গোপন রেখে অপরের মেয়ের মা হতে চাইলে সামান্য কিছু টাকার বিনিময়ে তোর দ্বারা গিরিধারী বাণিজ্যের মুক্ত তোকে বন্ধ করতেই হবে। দাদা। অতএব কোনো সংকোচ না করে তুই তোর গলার হাতটা আমার হাতে দে বোন। তাহলেই তুই এই জগৎ সংসারে হয়ে থাকবি বর্ষার গর্ভধারিণী বাদে। এই না কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ কর। মা, আমি মা, আমি এই চৌধুরী পরিবারের মা। আমি এ বাড়ির কাজের মেয়ে হলেও হেমন্ত আমাকে তার মায়ের মতোই শ্রদ্ধা করে। কিন্তু কিন্তু বসন্ত হঠাৎ এইভাবে বদলে গেল কেন? আর কেনই বা এ বাড়িতে নতুন বউকে দেখার সঙ্গে সঙ্গে আমার এই মাতৃ হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে উঠল। ও আমার কে? তবে কি ও আমার? না না না, ও আমার কেউ নয়, ও আমার কেউ নয়। এই বিশাল পৃথিবীতে আজ আমার আপন বলতে আর কেউ নেই। আমি একা, আজ আমি এখানে বেশিমা কেউ না থাকলেও আমি তো আছি। তোমার এই হেমন্ত হেমন্ত। বসন্তের দুর্ব্যবহারে তুমি কিছু মনে করো না বেশিমা। না বাবা না, আমি ওর কথায় কিচ্ছু মনে করিনি, কারণ আমি তো জানি ও আমার নিজের সন্তান না হলেও ও তো আমার সন্তানের মতো। তাই তো শত অপরাধ করলেও কথাই বলে কু সন্তান যদ্যপি হয় কু মাতা তথাপি নয়। হয়তো বুকটা আমার ফেটে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারছি না আমি বৌমার জন্য। বুকটাকে আমারও ফেটে যাচ্ছে না পিসিমা? ঘরের লক্ষ্মী যদি নিশুতি রাতে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদি, তাতে যে গৃহস্থের কল্যাণ হয়। বসন্ত কি আর কোনো দিন ফিরে আসবে না? আমি বড় আসবে আসবে পিসিমা আসবে। চুবুথুবু করা শীতের হিমেল প্রবাহ কেটে গেলে ঝিরঝিরে মৃদু মন্দ বাতাস দিতে দিতে বসন্ত ঠিক ফিরে আসবে। যেভাবেই হোক ছোট খোকাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কর। পিসিমা। বৌমার কান্না থামাতে ছোট খোকা যা পেলে খুশি হয় তুই সেই চেষ্টাই কর বাবা। চেষ্টার তো আমি কোনো ত্রুটি রাখিনি পিসিমা। এই বিষয় আশয় ঘর বাড়ি সবকিছু তো তারই ভবিষ্যতের জন্য আমি গরুর বলদের মতো চোখে কাপড় বেঁধে ঘানি টেনেই চলেছি। বর্দা, আপনি এইটুকুতে তো ভেঙে পড়ছেন কেন? নিয়তির অমত বিধানকে আমরা যে কষ্ট করে মেনে নিচ্ছি, এটাই তো আমাদের সৌভাগ্য। বৌমা ভাগ্যে বিধ্বংসী মেঘ বেশি দিন থাকে না পিসিমা। সময় হলে সেই মেঘের বুক চিরে বেরিয়ে আসে সূর্যের আলো। কিন্তু সেই আলোর ফুলকো ধারায় আমি কেমন করে নিজেকে অবগাহন করবো বৌমা? কাল বৈশাখী দুরন্ত ঝড়ে আমার হৃদয় বাগিচার সব ফুল যে ছড়ে গেছে। গেছে তো কি হয়েছে? আমি আমার সান্ত্বনার বাড়ি সিঞ্চন করি, চারাগুলোকে আবার বাঁচিয়ে তুলবো। আমি আমার সেবা দিয়ে হৃদয় বাগিচায় আবার ফুলে ফুলে ভরিয়ে দেবো। আমি আমার মমতার আলপনা এঁকে আবার আপনাদের মুখে হাসির বন্যা ডেকে আনবো। এত ভালো ভালো কথা তুমি কোথায় শিখলে গো মা? বর্দার অপরিসীম ধৈর্য আর ত্যাগের স্কুলে শিখেছে পিসিমা। বৌমা 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 সত্যিই তুমি আমাদের গর্ব। তাই তো এই সংসারের মাটি আমার কাছে স্বর্গ। বৌমা এই স্বর্গে অবস্থান করতে হলে ধৈর্যই হলো প্রধান মূল্য। আর সেই ধৈর্যের চাবি দিয়ে আপনি খুলে দেবেন আমার ব্যথার মরচে ধরা টানা। পিসিমা আর আমি কাঁদবো না, আর আমি ভেঙে পড়বো না। এবার আমি শুধু হাসবো আর হাসবো। তুই হাসতে হাসতে কাঁদছিস। না না পিসিমা না, এ আমার কান্না নয়, এ আমার হাসি আনন্দ আর উল্লাসের ফলগো। ওরা কথা আশাল কারা প্রাচীরের মতো তুমি তোমার শরীরের সড়রের বুকে ঘিরে রেখো বৌমা, যেন অচিরে কেউ দূরে সরে না যায়। দুঃখ মাখা পোশাক খুলে নিয়ে সুখের বর্ম করে নিজেকে তৈরি রেখো পিসিমা, যেন দুর্জনেরাও দূরে সরে থাকে। হেমন্ত হ্যাঁ, আমি হেমন্ত হেমন্ত চৌধুরী। আমি তোমাদের কথা দিচ্ছি, দুর্জনের আমার সরল ভাইয়ের মুখে মিথ্যের গরল ঢেলে মোহ করে বস্তায় বেঁধে সমুদ্র বর্জন করলেও আমি বড় ভাই জলজ প্রাণ সুযোগ হয়ে তাকে কাঁধে নিয়ে ডানার ঝাপড় দিতে দিতে তাকে আমি পাড়ে এনে তুলবই। বড় খোকা। আরে যাই, এটাই আমার কঠিন প্রতিজ্ঞা। তুই শুনে যা তো। জানো বৌমা, কদিন ধরে আমি লক্ষ্য করছি বড় খোকা দলিল পত্র নিয়ে বড্ড ছুটাছুটি করছে। সময় মতো দুটো খাওয়ারও সময় পাচ্ছে না। আবার অনেক সময় লক্ষ্য করে দেখছি তোমাকে দেখলে নিজেকে অপরাধী মনে করে। কেন যে এমন হলো বৌমা আমি জানি না। সেজন্য আমি তাই পিসিমা। বৌমা হ্যাঁ পিসিমা, তা না হলে আমার হাসির সংসারে কান্না ভার বসবে কেন? চুপ করো বৌমা, দুঃখ করো না। আমি অপয়া, আমি অলক্ষী, আমি সর্বনাশী। কেঁদো না বৌমা, কেঁদো না। চোখের জল মোছো, ভগবানের উপর ভরসা রাখো। দেখবে তার দয়ায়
তোমার জীবনে কান্নার শিবিরে হানা দিয়ে একদিন নয় একদিন হাসির বন্যা বইবে। তোমার মুখে পর্যন্ত বল পিসিমা। একটা কথা মনে রেখো বৌমা, বসন্তের কোনদিন বসন্ত পড়ে না। তাই আজ বসন্ত চলে গেলেও কাল সে তোমার বসন্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে বৌমা। পিসিমা তোমার কাছে ফিরে আসবে। কিন্তু কিন্তু সে কি একদিন তার ফুল ভেঙে আমার কাছে ফিরে আসবে? পিসিমার মুখে কি সত্যি সত্যি ফুল ফুটবে? আমি কি পারবো আমার স্বামীর সঙ্গে ঘর করতে? হতে পারবো স্বামীর সোহাগিনী স্ত্রী? বলুন বলুন আপনারা, বলুন বলুন বলুন। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। তাসের ঘরে মতো সাজানো জীবন, এই আছে চূর্ণ, এক নিমেষে শ্মশান হলো এই সোনার ভাঙা গড়া জীবন, বেঁধে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। না, না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? কিসের জন্য কাঁদবো? আমার পাওয়া যদি নিষ্ঠার পাওয়া হয়, আমার চাওয়া যদি অধিকারের চাওয়া হয়, তাহলে একদিন না একদিন ওকে আমার কাছে ফিরে আসতেই হবে, হয় আজ নয়তো কাল। আর সকাল সকাল কাক ভরে আমি ওকে স্বপ্নে দেখেছি, ফুলসজ্জার ঘরে ও এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, ফুলসজ্জা রাত কিন্তু খুব তাড়াতাড়ি করবে। ভোরের আগেই তো চোর এসে সবকিছু লুট করে নেয়। চোরের কি দোষ বলো? গৃহস্থ যদি তার সমস্ত ধন সম্পদ তার হাতে তুলে নেয়, তাহলে চুরি করার দরকার কি? হ্যাঁ, তুলে দিতে বাধ্য, কারণ চোরের হাত থেকে আমার ধন দৌলত রক্ষা করার ক্ষমতা এখন আমি অর্জন করিনি। এই গৃহস্থ দরজা খোলো। কেন গো চোর, কি হলো? এতদিন ধরে কি সঞ্চয় করে রেখেছো? হিরে মুক্ত চুরি পান না? তাহলে তো দরজা খুলতেই হয়, আর যে দেরি হয় না। খুব সাবধান চোর মশাই, আমি কিন্তু বুকের ভেতর লুকিয়ে রেখেছি আমার ভালোবাসার গয়না। ওই কামান ডালি আর করোনা কোলে। মনে করো পৃথিবী তুমি আর আমি ছাড়া নেই আর কেউ, নির্জন পৃথিবীতে ভালোবেসে যাব মোরা মরণেও।
আমি সরব, সুখের সরব। তাহলে দুঃখের বসন্ত কি চলে গেছে? দুঃখের পরেই তো সুখের মিতালি, আধার পেরোলে আলোর খেয়াল। খেয়ালির কথা বাদ দিন আপনি। আপনি নয় বৌদি, আপনি নয়, বলুন তুমি। তার মানে মনে করো না আমি তোমার ছোট ভাই, আর তুমি আমার বড় দিদি। কি বলছো তুমি? হ্যাঁ দিদি, তোমার মতো আমারও এক দিদি ছিল। বেশ কয়েক বছর আগে দুরারোগ্য ক্যান্সারে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন অমৃত লোকে। আর সেই যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতোই হতো। হয়তো হতো, কিন্তু তাই তো বসন্তর সঙ্গে গিয়ে যেদিন তোমাকে প্রথম দেখলাম, ঠিক সেই মুহূর্তে তোমার মুখের প্রতিকৃতির মধ্যে আমি খুঁজে পেলাম আমার মোরা দিদির প্রতিবিম্ব। কি বলছো ভাই? আর সেদিন থেকে আমার মনের মণিকোঠায় এই মুচ্চাটার কথা আসলে আমি যে তোমাকে বসিয়েছি দিদি। শরৎ ভাই, তাই তো ছোট ভাই হয়ে তোমার কাছে আমার একটা ছোট্ট কি অনুরোধ। অনুরোধ ভাই? তুমি নারী, মায়ের যা, তাই সব হারানোর ব্যথা বুকে নিয়ে তোমাকে সহনশীল হতে হবে। কিন্তু আমি যে আর পাচ্ছি না ভাই। পারতেই হবে দিদি, তোমাকে পারতেই হবে। আমি তোমাকে সাহায্য করব। কি দিয়ে তুমি আমাকে সাহায্য করবে ভাই? কেন? ভক্তি দিন, শরৎ ভাই, শ্রদ্ধা দিয়ে, শরৎ ভাই, সান্ত্বনা দিয়ে, শরৎ ভাই, দরকার হলে আমার এই জীবন দিয়ে। ভাই, এই আমি ভাই, একটু ধৈর্য ধরো দিদি। সময়ের ঘন্টা বাজলে ভাইয়ের কর্তব্য দিয়ে আমি প্রমাণ করে দেবো। এই বিশাল জনের অন্যে আমরা দুটি ভাই আর বোন। শরৎ ভাই, কাঁদছো কেন দিদি, কাঁদছো কেন? দুটি জীবনে চলার পথে যে জীবন্ত সেতুটা আজ আমাদের মাঝে তৈরি হলো, সেই সেতুর উপর দিয়ে দুঃখের বোঝা মাথায় নিয়ে তোমাকে পার হতেই হবে। শরৎ ভাই, আর সেটাই হবে তোমার নারী জীবনের কঠিন পরীক্ষা দিদি, তোমার নারী জীবনের কঠিন পরীক্ষা। শরৎ ভাই, শরৎ ভাই। বাহ 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 বাহ, কি বিচিত্র আমার ললাবি লিখন। স্বামীর বন্ধু হলো পরমাত্মীয় স্নেহের পাত্র, আর অগ্নিনারায়ণ সাক্ষী রেখে যে আমার সিঁথিতে এঁকে দিল সিঁদুরের আলপনা, তার কাছে আমি হলাম খেলনা। বাহ 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 বাহ, ঈশ্বরের কি অপূর্ব লীলা। ভেতরে আসতে পারি? কে? আগে আপনি আমাকে চিনবেন না? আমার নাম ভিক্টর, ভিক্টর দাস। খাস কলকাতাতেই চাকরি করি, বর্তমান কলকাতা থেকে আসছি। বসন্ত আমার খুব পরিচিত, ওই সামনেই আমার বাড়ি। বসুন বসুন, উনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনি নিশ্চয় বৌদি? আগে হ্যাঁ, আমি আর বলতে হবে না, দেখেই আমি বুঝে নিয়েছি। নমস্কার বৌদি। নমস্কার। আচ্ছা, বসন্তর দাদা হেমন্ত বাবুকে একটু ডেকে দেবেন, দরকার আছে। ঠিক আছে, আপনি বসুন, আমি বর্দাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। দেখতে হবে না, দেখতে হবে না বৌমা, ভদ্রলোক বাড়িতে আসছেন দেখেই আমি নিজেই চলে এলাম। আপনি নিশ্চয় বসন্তর দাদা হেমন্ত বাবু? হ্যাঁ ভাই, আমি সেই হতভাগাটার দাদা। থাক 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 থাক। আর ইনি হচ্ছেন আমার গৃহলক্ষ্মী বৌমা। একটু আগে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম। আমার নাম ভিক্টর, ভিক্টর দাস। এক সময় বসন্তের সঙ্গে পড়াশোনা করতাম। ও আচ্ছা 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 আচ্ছা, তা কি মনে করে ভাই? এই চিঠিখানা ধরুন। চিঠি? হ্যাঁ, এই কলকাতায় ওর সঙ্গে দেখা হতেই আমি বাড়ি আসবো জেনে চিঠিটা আপনাকে দিয়ে যেতে বললো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো বৌমা, দেখো আমি তোমাকে বলিনি হতভাগাটা আমাদের ছেড়ে কিছুতেই দূরে সরে থাকতে পারবে না। বৌমা পড়ো তো, বৌমা পড়ো তো, চিঠিটা পড়ো তো। হতভাগাটা বোধ হয় লজ্জায় নিজে আসতে না পেরে চিঠির মারফত ক্ষমা চেয়েছে। কি হলো বৌমা, পড়ো। কি হলো বৌমা, চিঠিটা পড়তে পড়তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে কেন? পড়ো। আপনি বলুন বর্দা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। দাদা, আমার এক পরিচিত বন্ধুকে পাঠালাম, ওর হাতে 50,000 টাকা অবশ্যই দেবে। আমি এখানে ব্যবসা করতে চাই। মনে রাখবে, আমি তোমার কাছে অনুদান চাইছি না, আমাদের বিষয় সম্পত্তির অর্ধেক প্রাপক হিসেবে চাইছি, অন্যথা যেন না হয়। ইতি বসন্ত। দেব না, দেব না। 50,000 টাকা তো দূরের কথা, 50টা টাকাও আমি ওকে দেব না। কেন দেব? ব্যবসা করার জন্য বোধহয় ওকে আমি এত দূর লেখাপড়া শিখিয়েছিলাম। সম্পত্তির অর্ধেক প্রাপক, এত দূর। দাদা তাহলে আমি ফিরে যাও ভাই, আর যাওয়ার সময় এই মানবিক প্রতিমাকে তুমি দেখে যাও। কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা হলে তাকে তুমি বলো, প্রকৃতির নিয়ম ভঙ্গ করে পূবের সূর্য পশ্চিমে উঠলে উঠতে পারে, কিন্তু গৃহলক্ষ্মীর চোখের জলজনি যে প্রসন্ন দূরে সরে যায়, তার সাথে তাকে একটা কানা করিও আমি দেব না। বলবো, নিশ্চয়ই বলবো, এবং আরো বলবো, বসন্ত ব্যবসার মোহে কলকাতায় পড়ে না থেকে তোর গায়ের মাটিতেই ফিরে আসা উচিত। কারণ গ্রাম দিয়ে শহর ঘিরে যায়, কিন্তু শহর দিয়ে কখনো গ্রাম ঘেরা যায় না, কোনো দিনও না। ভদ্রলোকে ফিরে দিয়ে আপনি ওদের ভুল করলেন বর্দা। বৌমা, হ্যাঁ বর্দা, আমার ভাগ্য আমাকে দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ালেও আপনি কেন আপনার ছোট ভাইয়ের কাছে ছোট হবে? এই তুমি কি বলছো বৌমা? আপনি মাথা উঁচু করে টাকাটা দিয়ে আসুন, দেখবেন
আপনার মুহূর্তের কাছে ওর মাথাটা হিট হয়ে যাবে। তাহলে বড় খোকার সঙ্গে তোমাকেও যেতে হবে বৌমা। বড় খোকার সঙ্গে তোমাকে যেতে দেখলে ছোট খোকার অবুঝ মনটা সবুজ হয়ে উঠবে। নদীর কোল ভাঙলে আরেক কোল যে গড়ে তা সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমি সেখানে কি করে যাবো পিসিমা? সে যে আমাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে তার ইচ্ছা পূরণ করতে বড় খোকাকে টাকা নেই, তুমি বা কলকাতায় যেতে বলছো কেন? এটা ওনার কর্তব্য, কারণ উনি যেটা দাদা। তুমিও তো আমার ছোট বোন বৌমা, দাদার কর্তব্য পালন করতে আমাকে যদি সেখানে যেতেই হয়, তাহলে ছোট বোন হয়ে তুমিও আমার সঙ্গে যাবে। কর্তা। দেখি ও কি করে। তাছাড়া নারায়ণ ছাড়া কি লক্ষ্মী একাকিনী থাকতে পারে? পিসিমা, সেই জন্যই তো লক্ষ্মীর স্থান নারায়ণের আগে। পিসিমা, বড় খোকার সঙ্গে তুমিও যাও বৌমা। আমি এই ব্যাগের মধ্যে তোমার সবকিছু গোছগাছ করে দিয়েছি। বড় খোকার সঙ্গে তোমাকে যেতে দেখলে ছোট খোকার সব অভিমান দূর হয়ে যাবে। তোমার মুখের কথা জেনে সত্যি হয় পিসিমা? দাও 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 দাও, ব্যাগটা দাও, এই ব্যাগটা নে দাও। বাবা, এই ব্যাগের মধ্যে বৌমার শাড়ি, সায়া, ব্লাউজ আর তোর ধুতি পাঞ্জাবি। আচ্ছা, আর আচ্ছা। গতকাল ব্যাংক থেকে টাকা তুলে এনে আমাকে যে দিয়েছিলি, হ্যাঁ। সে টাকাও কিন্তু এই ব্যাগের মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, চলো চলো বৌমা চলো। পিসিমা যখন সব ব্যবস্থা করেই দিয়েছে, তখন আর দেরি করে কোনো লাভ নেই। চলো 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 চলো। বৌমা, আসি পিসিমা, সাবধানে থেকো, সময় মতো খেয়ে নিও। আর ময়না পাখিটা যদি আমার কথা জিজ্ঞাসা করে, তাকে তুমি বলে দিও আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। আমি তার দাদা বাবুর কাছে যাচ্ছি। চলো চলো বৌমা চলো। বৌমা, দারুণ মনে হবে, দারুণ। সত্যি মনে হয় আজ আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? সত্যি সত্যি তুমি আমার জীবন সঙ্গী। আর তোমার স্ত্রী বর্ষা? ওই নামটা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। তবু তো সে তোমার স্ত্রী। আমি তা স্বীকার করি না। তুমি সেটা না করলেও তোমার দেওয়া সিঁদুর রান্না হয়েছে তার স্বীকৃতি। দ্বিতীয় সে আমাকে বাঁধতে পারে না, তাই সিঁদুর মুছে ফেলা ছাড়া ওর নেই কোনো গতি। কিন্তু দাদার মুখে শুনেছি সে কখনোই না অসতী। মনে নেই, তুমি আমার প্রেমটাকে বাতিল করে দিও না। তুমি জানো না ও আমার কি ক্ষতি করেছে, ক্ষতি। বসন্ত দা, মনে নেই, তুমি শুধু আমাকে তোমার কাছে ছিল বসন্ত হয়ে থাকতে দাও প্লিজ। ওকে ওকে মাই সুইটহার্ট, তাহলে আমার বাকি যেটুকু আছে উজাড় করে নাও। বলো না আমার তুমি হবে আমার চিরদিন। বলো না আমার তুমি হবে আমার চিরদিন। এই কথা জেনে রেখো, এই কথা জেনে রেখো, বলো না কোনোদিনই। বলো না আমার তুমি হবে আমার চিরদিনই। বলো না আমার তুমি হবে আমার চিরদিনই। মনের কথা মুখে আজ কেন আসে না? বলি বলি কইও তবু বলা হলো না। মনের কথা মুখে আজ কেন আসে না? বলি বলি কইও তবু বলা হলো না। আমি জানি কি কথা আছে মনে লুকোনো, সারাদিন করে দিন কাটানো। বলো না আমায় তুমি হবে আমার চিরদিন। বলো না আমায় তুমি চিরদিন। বলো না চিরদিনই। বসন্ত, তোমরা এখানে কেন এসেছো? আমরা বসন্ত দা, তোমার সত্যি সত্যি স্ত্রী যখন এসে গেছে, তখন আমাকে দরকার কি? ওকে নিয়ে তুমি সুখে থাকো। মনে হয় তুমি এতদিন আমাকে সাদরে গ্রহণ করেছো, দয়া করে অনাদরে যদি আমাকে বলে দেখো
বিশ্বাস করো আমি তুমি এখন ভাগ্যহীন দশরথ। শেষে দেখবে তোমার সিংহাসনও যাবে আর পঞ্চবটীও যাবে। সাবধান। বড়ই সময় শুনে যাও। ছি 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 ছি, তোর এত অধঃপতন, এত নিচে নেমে গেছিস তুই। থামো। আমাকে জ্ঞান না দিয়ে বলো, যাকে পাঠিয়েছিলাম তার হাতে টাকা দিস? না, কেন দেব? কেন দেবে না তার জবাব দাও। তার আগে তুই আমাকে হিসাব দে। বিয়ের খরচ বাবদ যে বাড়তি টাকা তোর কাছে জমা ছিল, সে টাকা তুই কি করেছিস? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ মনে রাখিস, আমি তো দাদা হেমন্ত চৌধুরী। ওইসব শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। কি বলি তুই কি লেখাপড়া শিখে তুই এত মানুষ হয়ে আমি গেছিস? জানতে চাই তুমি টাকা দেবে কিনা। দেব, নিশ্চয়ই দেব ভাই, কিন্তু তার আগে এই শহর ছেড়ে গ্রামে ফিরে চল। ও, সেই জন্য বুঝি দুশ্চরিত্রাকে সাথে করে নিয়ে এসেছ। বসন্ত, বৌমাকে তুই দুশ্চরিত্রা বলতে কেন পারো? বলবো না? যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে তাকে দুশ্চরিত্রা না বলে ভিক্ষা করাই উচিত। বৌমা, না বলতে না, ও মানুষ হয়ে গেছে বলে আপনি তো আর মানুষ হয়ে যাননি। আর তাছাড়া ও হাজার অপরাধী হলেও আপনার শাসনের হাত তো ওর উপরে উঠতে পারে না, কারণ আপনি যে ওর দাদা। একটি হচ্ছে একটি। আচ্ছা বসন্ত, হ্যাঁ তুই কেমন সেই ভাই যাকে নিজের হাতে খাইয়ে না দিলে খেত না, পাশে না শুলে যার চোখে ঘুম আসতো না? ওরে সেই ভাইয়ের মুখে এইরকম ঘৃণিত শব্দ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না। দিয়ে দিন দাদা, ওর যত টাকা দরকার দিয়ে দিন। অযথা অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। নে নে ভাই নে, এই ব্যাগের মধ্যে টাকা আছে, তোর যতটা দরকার তুই নিয়ে দাও। এবার তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, বৌমাকে তুই ভুল বুঝে দূরে সরিয়ে দিস না। ওরে বড় আশা করি লক্ষ্মীকে মাথায় করে নি নারায়ণ ভেবে তোর পাশে দাঁড় করিয়ে দিলাম, তাকে তুই অবজ্ঞা করে আসল ভুলে নকল তুলে নিস না। তোমার কোনো কথা আমার কর্ণগহ্বরে প্রবেশ করছে। ওই বসন্ত, বড় দাদা হয়ে আমি তোর পায়ে ধরে বাবা, আপনি কি করছেন? বড় ভাই হয়ে আপনি ছোট ভাই পায়ে ধরছেন? বলো কি বলবো বলো, আমার পাই তার উত্তর দেবে। ভাই আমার কথা উত্তর দে। পা উত্তর দিল, ভালো লাগাই ভালোবাসার একমাত্র কারণ। এবার তোমরা আসতে পারো। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা শুভ সংবাদ শুনে যাও। আগামী কয়েকদিনের মধ্যেই মনামের সঙ্গে হবে আমার শুভ পরিণয়, আর সেদিনের স্বর্ণালী সন্ধ্যায় প্রীতিভোজের নিমন্ত্রণটা পাঠিয়ে দেবো। আসবে কি? ভগবান, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? এবার আসি তো। একটা বাজ আমার মাথায় ফেলে দাও। মোহন, তুমি প্রচন্ড বেগ নিয়ে আমার বুকে দিয়ে আসো, আমি যে আর সহ্য করতে পারছি না। পালিয়ে চলো বৌমা, এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে ঘরের লক্ষ্মী তুমি ঘরে ফিরে চলো। না বর্দা, তা হয় না। কেন হয় না বৌমা? বর্দা, আমি যে হারিয়ে পেয়েছিলাম, এবার পেয়ে হারিয়েছি, তাই ওকে ছেড়ে আমি কোথাও যাবো না বর্দা। কিন্তু এখানে তুমি কার কাছে থাকবে বৌমা? কেন, আমার স্বামীর কাছে। বৌমা, বর্দা, নারায়ণ ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন বর্দা। সতী সাবিত্রী বেহুলার মন নিয়ে আমি যেন স্বামীর সেবায় ব্রতী হয়ে আপনার ছোট ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। বেশ, আমি তোমার আশীর্বাদ করছি বৌমা। বর্দা, তোমার স্বপ্ন সার্থক হোক, বর্দা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বর্দা। ফেরাও আমি স্বামীকে, আমি তোমাদের সাজানো বাগানের সুন্দর দেবালয়ে চিরকাল শুধু অপেক্ষা করবো। আমি কি দেখলাম? নারী হয়ে আরেক নারীর সঙ্গে স্বামীর অস্থির মেলামেশা অবৈধ ভালোবাসা দেখার আগে আমার মৃত্যু হবে না কেন? বলো না কেন? ভালোবাসা গাছের ফল নয় দিদি, যে ইচ্ছে করে তাকে ফেলে নেওয়া যায়। মানুষের হৃদয়ের আবেগ থেকে ভালোবাসা জন্ম নেয়। সেই ভালোবাসা কিন্তু মানুষের জীবনে একবার আসে শিশিরের শব্দের মতো চুপি চুপি, আর সে ভালোবাসা চোখে দেখা যায় না। কি বলছো দিদি? হ্যাঁ বোন, একজন নারীর হৃদয়ের সঙ্গে আর একজন পুরুষের হৃদয়ের সুর মিলে গেলেই তবেই তারা নিবিড়ভাবে কাছাকাছি আসে এবং একে অপরকে গভীরভাবে ভালোবাসে। ভালোবাসা পেতে গেলে তপস্যা করতে হয়, তপস্যা। তাই যদি হয় তাহলে আমার উপাসী মনের প্রবাসী পুরুষকে ফিরিয়ে দাও। অধিকার যার অধিকার পাওয়া যায় না, তাকে জোর করে ছিনে নিতে হয়। তোমার সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো। আমি আপনাকে সাহায্য করব। আপনি ভাবলেন কি করে? এক নারী আর এক নারী দুঃখ সহ্য করতে পারে না বলে। ওগো দেবী, আমি জানি আপনি স্বামীর বিরহে বিরহিনী। পরদিনে দুঃখে আপনি স্বামীর জন্য সব হারাতে পারেন। আমি শুনতে পাচ্ছি আপনার সব হারানোর পাশে। তাহলে আমার উপাসী বুকটার দিকে চেয়ে দেখো। দেখছি। কি দেখছো? ব্যাখ্যা করা
যন্ত্রণা, আমার মুখে প্রশান্তি কামনা, আমার শরীরে আদর্শ পবিত্র ফুল, তাহলে আর ভুল না করে আশার আলো জ্বালিয়ে রেখে শান্তির ছায়া নিবিড় করতে আমাকে এই কলকাতায় থাকতে দাও। থাকবে যদি তুমি থাকবে, আমি তোমাকে সাহায্য করবো। বেশ, তবে তাই হবে বল। আমার অবুঝ স্বামীকে আমি যদি তোমার সাহায্যে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে চিরদিন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। কারণ কারণ মেয়েরা সব ভাগ সবাইকে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনোদিন কাউকে দিতে পারে না। স্টেট বসন্ত বইয়ে মুখের কথা আর দুপোটা চোখের জল দেখে আমার ভাইটা জীবনে চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারছি না যে তুই আমার বোন হয়ে নিজের মরণের পাত্র নিজেই বদলালি। Acting? Yes, আজ অভিনয়ের মাধ্যমে ওকে এখানে রাখলেও কাল আবার অভিনয়ের মাধ্যমে ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করবো। না, না মানে উপজাত হয়ে যখন সে এসে গেছে তখনও আমার আন্ডারেই থাকবে। তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মনামি। বর্ষা তোমার আন্ডারে থাকলেও তার মধ্যে থাকবে বসন্তর দিকে। তাই তাই? তাই তুমি আমার দাদার শ্রদ্ধার পাত্র। বাহ। তোমার কাছে আমার একটাই অনুরোধ, বল। মনের অ্যালবাম থেকে বর্ষাপতি ঈর্ষা তুমি ত্যাগ করো, নইলে পৃথিবীর সবাই তোমাকে সাপোর্ট করলেও তোমার বলে মনামি তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে। বাধা। সে সুযোগ তুই কোনোদিনই পাবি না। দাদা Yes! এখন থেকে তোকে আমার কাছে থাকতে হবে। নীরব। নীরব গোপন তুমি মৌনতা বসিনি, তাই তো চির মৌন ভাষা। বুঝিয়াও বুঝি নাই, শুনিয়াও শুনি নাই, ওই ক্ষুদ্র চাপা বুকে তব কাঁদে কত ভালোবাসা আশা। কণ্ঠে আজ এত বিষ, এত জ্বালা, তবু বলা অমর হইয়া রব তব প্রাণে চিরদিন মৃত্যুঞ্জয়ী আমি। দেখা বেশে নীলকণ্ঠ কবি। ছবি হয়ে গেল গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে জীবনটা আমার ছবি হয়ে গেল। সত্য মিথ্যার দোলাচালে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু কেন আমার হলো? কেন আমি বর্ষাকে সহ্য করতে পারছি না? কেন বর্ষার মতো দুর্গা ঘরের যন্ত্রণা আমাকে করে করে খাচ্ছে? কেন বর্ষার সতীরক্ষী জেনেও আমি তাকে বার অসতী বলছি? ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। সমস্ত ভাবনাগুলো আমাকে একসঙ্গে তাড়া করে বেড়াচ্ছে। আমি ক্লান্ত, ক্লান্ত, আমি বড়ই ক্লান্ত। ক্লান্তিয়া ক্ষমা করো প্রভু, পথে যেতে পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তিয়া ক্ষমা করো প্রভু। কালো অন্ধকারে সে আমার জীবন আকাশটাকে ঢাকা দিয়ে দিল। আমি কোনো দোষে দোষী নই, তবে কেন আমার চরিত্র নিয়ে এমন বদনাম রটালো? বর্ষাকে সত্যি সত্যি বড়টাকে ভালোবাসে। যদি ভালোবাসে, সে ভালোবাসাটা কিসের? হ্যাঁ, আমি বড়দাকে ভালোবাসি, তবে সে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা। ছোট বোন হয়ে বড়দার প্রতি নম্রতার ভালোবাসা। তাই যদি হয় তাহলে ওকে আমি সহ্য করতে পারছি না। কেন কেন আমার স্বামী আমার মুখে কলঙ্কের গালি ছিটাতে চাইছে? ও অপমান, অপমান! এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় ঘেন্নায় দেওয়ালে মাথা ঢুকে মাথাটাকে চৌচির করে ফেলি, তারপর চিৎকার করে বলি আমরা মেয়েরা এই কোন সমাজে বাস করছি যে আমাদের মতো মেয়েদের জীবনে স্বামীরা নামিয়ে আনছে গাড়ির মারণ্য গ্রাম। হ্যাঁ, আজ ওর মুখোমুখি দাঁড়িয়ে ওকে আমি জিজ্ঞাসা করবো। আমি আজই ওর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করবো। হ্যাঁ, আজ, এখনই, এই মুহূর্তে। সকাল থেকে কিছু খাবি, খাবে চলো। তুমি কি করে ভাবলে যে আমি তোমার হাতে খাবো? কেন খাবে না? আমি তোমার বউ। তুমি আমার কেউ নো কেউ। কি বললে? ঠিকই বলেছে, আমার মনে তুমি ছায়া ফেলতে পারবে না। এর হৃদয়ে তোমার জায়গা নেই। আমি জায়গা করে নেব। তাই না? তোমার মনে উষর মাটিতে উর্বর করে তুলবো আমার সেবার জল সিঞ্চন। অঝোর ছোড়া বৃষ্টিতে মাটি গলে যায়, কিন্তু লোহা গলে না। পুরাণ কিন্তু মিথ্যা কথা বলে না। লোহার তৈরি দুর্বৃত্ত বাসা ধরে লক্ষেন্দ্রকে মরতে হয়েছে। মরতে তো হবেই,
কারণ সেই বাসর ঘরে বিশ্বকর্মা তৈরি করা গোপন ছিদ্র ছিল, আর সেই ছিদ্র দিয়ে প্রবেশ করেই লক্ষিন্দরকে দংশন করেছিল বিষধরী কাল লাগিয়ে। আমি বিষধরী কাল লাগিয়ে কামনা বাসনার ছবল মেরে তুমি আমাকে শেষ করে দিতে চাও। আমি যদি কাল লাগিনি তাহলে বলো মনামি তোমার কে? কি পাও তুমি ওর কাছে? পাই পাই পাই, ও আমার কাছে কল্পনা, চাইলে ওর কাছে সবকিছু পাই সব। তাহলে তোমার কাছে আমার অস্তিত্ব কি? রঙ্গিনী 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 না, আমি রঙ্গিনী নই, আমি পূজারি। অসামিনী হয়ে আমার জীবনে গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে তুমি কুড়িয়ে দিয়েছো আমার জীবনের বসন্ত। তোমা সেমিকলন নয়, তোমার আর মনামের প্রেম করবে আমি পূর্ণচ্ছেদ টেনে দেবো। সেই কুহকেরই সামনে তুলে ধরবে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন, আর সেও তোমার সামনে তুলে ধরবে ছোট্ট একটা বিস্ময় সূচক। সেই শয়তানি মনামের জীবনটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। কি বলে? সে যেমন আমার জীবন প্রভাতে এনে দিয়েছে গোপাল মধ্যাহ্ন, আমিও তেমনি তার জীবনে নিয়ে আসবো এক বৃষ্টি ঝরা সায়ন। বৃষ্টি ধরে সায়ন তুমি আনতে চাইলেও আমি মনামের জীবনে এনে দেবো বৃষ্টি একটা সকাল। ঢাকার ঘর কিন্তু ভেতরে তেতো, উপরে লাভ। তাই নাকি? তোমার প্রেমিকা আমার কাছে পরন্ত বিকাশ। হয়! হ্যাঁ সাদানি, মনামের সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তুমি বিশ্বাস করো তোমার যে ভদ্রলোকটিকে বেছে নিয়েছো সেই তোমার একান্ত হিতৈষী মলয়বাবুর একটা প্রবন্ধ শুনতে তুমি রাজি হও? মোটেও না, মনেকে আমি চিনি জানি। এটা বলে তুমি জানো না যে ভদ্রলোক মোটেও ভদ্র নয়, সে একটা নাম করা ভদ্র। What? মার্কেটিং কোম্পানি জেনারেল ম্যানেজার বলে উনি যে পরিচয় দেন, তুমি কি জানো সেটা তার আসল পরিচয় নয়? মিথ্যা। তাহলে এটা কি মিথ্যে বলবে যে ভদ্রলোক তোমার বর্তমানে আমাদেরকে ইঙ্গিত করে অথচ মুখে বলে? তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণী যায়, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণী যায়, মনোহরের চপল চরণ সোনার হরিণী যায়, আমার সোনার হরিণী যায়, আমার সোনার হরিণী যায়, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণী যায়। এ বলো, তুই নাকি ওকে? বন্ধু পত্নী, বন্ধু স্থানীয় বলে সম্মান জানিয়েছিলাম। মহারাজ, সত্যি কথা বলতে কি বসন্ত, জীবনে আমি বহু মেয়ের সংস্পর্শে এসেছি, খুব অন্তরঙ্গ ভাবে মিশেছি, কিন্তু বলতে দ্বিধা নেই বৌদির মতো মেয়ে আমি একজনও দেখি। মহারাজ, সবচেয়ে বড় কথা ওনার ব্যবহার আমাকে বড় মুগ্ধ করেছে। আমার এই উচ্চ প্রশংসায় বৌদি মনে হয় একটু বিরক্ত প্রকাশ করছে। হ্যাঁ, কোরবানি কথা, কোন বাড়ির মেয়ে আর কোথায় এসে পড়েছে। তারপরে কি বলতে চাইছিস তুই? ব্যাপারটা কি জানিস তো, বৌদির এখানকার পরিবেশ ঠিক পছন্দ হচ্ছে না। তুই এই কাজ করে বৌদিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যা। ইম্পসিবল, গ্রামে আমি আর ফিরে যাবো না। এই বসন্ত, এটা কিন্তু তোর জিদের কথা। তুই একটু চিন্তা ভাবনা করে দেখ, তোর দাদাকে বৌদি ভক্তি শ্রদ্ধা করে এমনকি ভালোবাসে, তার জন্য বৌদির মন খারাপ হতেই পারে। কি বৌদি, হতেও তো পারে। কি হলো? কথা বলবে না? বৌদি একটু কম কথা বলেন, তারপর ভীষণ লাজুক। এই দেখ 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 দেখ, আমার কথা শুনে মুখটা কেমন ঘুরিয়ে দেখতে ইচ্ছে। মহারাজ, যাচ্ছি কথা, তোর ড্রাগ লাইসেন্সের ব্যাপারে মিস্টার তালুকদার আমাকে ফোন করেছে। ও তাই? তা কি বলেছেন উনি? পেপার সব রেডি, তবে আরো 50,000 টাকা। আরো 50,000? তাতে কি হয়েছে? এই সামান্য করে টাকার জন্য তুই ঘাবড়েছিস কেন? টাকাটা আমি দিয়ে দিচ্ছি, পরিশোধ করে দিবি। বলো তুই এত মহা? আরে মহৎ কি অসুখ সেটা পরে হবে। তুই হচ্ছিস আমার বিশেষ বন্ধু, তাই তোর ভবিষ্যতের কথা চিন্তা করে। সত্যি মহারাজ, তোর তুলনা তুই নিজেই। ও হ্যাঁ, যে জন্য আমার তোর কাছে আসা। হ্যাঁ বল বল বল। আমাদের কোম্পানিতে একজন মহিলা কর্মীর বিশেষ প্রয়োজন। আচ্ছা। আর কোম্পানির ক্যান্ডিডেট চুজ করার দায়িত্বটা কিন্তু আমার উপর দিয়েছে। আচ্ছা। আর আমি তো বৌদির নাম সিলেকশন করেই দেখি। জানো, আপনি তো আপনার বোনের জন্য একটা কাজ ঠিক করে দিতে পারতেন। হাসলেন মধ্যে হাসলেন। সত্যি কথা কি জানেন তো, সব যদি আমি নিজের জন্য করলাম, তারপরের জন্য করলাম কি? চলি বন্ধু, আসি বৌদি, আবার দেখা হবে। বলো তুই? তোরা যে যা বলিস আমার সোনা মনোহর চপল চরণ সোনা হরিণী যায়, আমার সোনার হরিণী যায়, আমার সোনার হরিণী যায়, তোরা যে যা বলিস আমার সোনার হরিণী যায়। কি এরপরে বলবো মন খারাপ লোক? ও শুধু খারাপ লোক নয়, ও একটা বাজে নোংরা লোক। খবরদার, খবরদার শয়তানি, তোমার নিজের চরিত্র খারাপ বলে তুমি সবাইকে খারাপ চোখে দেখছো। একদিন দেখবে তোমার ইজ্জত পাঁপড়ের মতো ভেজে ভেজে বাজারে বিক্রি হবে। এটা তো সামান্য ব্যাপার। যে দেশের নেতা মন্ত্রীরা ভারত মাতার মান ইজ্জত বেচে টাকার পাহাড় গড়ে, সে দেশের মেয়েদের মান ইজ্জতকে ভয় করে কি লাভ? বলছি, এতদিন মাথা নিচু করে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, এবার সত্যিকারের মান ইজ্জত আছে কিনা সেটাই ভুলে গেছি। তাই মাঝে মাঝে একটু বেইজ্জত হওয়ার কথা ভাব। তাই নাকি? নিশ্চয়ই, কারণ মার না খেলে তো আর কাউকে পাল্টা মার দেওয়ার মতো মানে জোর পাই না। হয়, মনে যদি এখনো জিনিস না। চিনি চিনি চিনি, খুব ভালো করে চিনি। কারণ তোমার মতো লোক যাকে মান্নি করে তার যাত্রা চিনতে আমার অসুবিধা হয় না। কারণ মানুষ বাড়ি পাহাড় দেওয়ার জন্য বাঘ সিংহ বসে না, ওদের মতো কুত্তা পোষে কুত্তা। বর্ষা করা মাটির পুতুল নয়, সে প্রতিবাদের আগুন। সেই আগুনটা এতদিন দেখ দেখ করে জ্বলছিল, যদি সত্যি জ্বলতে হয় তাহলে সেই আগুনে তোমার মতো তোমার বন্ধু বলয় চক্রবর্তীকে জ্বলে পুড়ে মরতে হয়। তার আগে তোকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কেন যাবো? কি অন্যায় করেছি আমি? সে কৈফিয়ত দিতে বাধ্য নই। হ্যাঁ, বাধ্য। কারণ আমি যেতে আসিনি, তুমি সব দেখে শুনে পছন্দ করে আমার সিঁদুর দিয়ে দিলে। থেকে তোমার সব অন্যায় আমি হাসি মুখে মেনে নিয়েছি। তবু কেন
কেন আমার দেহ মনটাকে নিয়ে এইভাবে পিছে পিছে মারছো বলতে পারো? কারণ তোমাকে নির্যাতন করতে আমার ভালো লাগে বলে, তোমার চোখের জল দেখলে আমার মনটা খুশিতে ভরে ওঠে বলে। আর যতদিন বাঁচবে ততদিন এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। কিন্তু মেয়েদের সহ্যের একটা সীমা আছে। তুমি তাদের চোখে জল দেখেছো, কিন্তু সে চোখে আগুন দেখো। বর্ষা, কান্না দেখেছো, কিন্তু প্রতিবাদের ঝর্ণা দেখো। সে কোনো অবস্থাতে ঢল নয় যে যাদের খুশি মতো বল তুলবে। তাই তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, যে লোহাতে সেতার তৈরি হয়, সেই লোহাতেই তলোয়ার তৈরি হয়। তাই বর্ষার জীবনটা যদি শুনে বাঁধতে চাও, তাহলে সেতারের ঝংকারে তোমার জলসা ঘর ভরিয়ে দেবে। সোনার হুঙ্কার নিয়ে দেখা দিলে সে বর্ষা কিন্তু হয়ে উঠবে একটা খাপ খোলা তলোয়ার। তলোয়ার কি করে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। যদি শয়তানি, যে হাত দিয়ে তোর স্মৃতিতে আমি সিঁদুর পড়েছিলাম, আর সেই হাত দিয়ে তোর স্মৃতির সিঁদুর আমি মুছে দেবো। এত সাহস তোমার? আমার এই স্মৃতি সিঁদুর আগুনের মতো দাও দাও করে জ্বলছে। এই সিঁদুরে যে হাত ছোঁয়াবে সে নিজের স্বামী হলেও তার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এসব দেখি কত সাহস তোমার। কি তুই আমার সাহসের পরীক্ষা নিচ্ছিস? তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না। তাহলে দেখ, তোর সেদিন মোছার আগে আমি তোর ঘুমটা খুলে দিলাম। তুমি তুমি আমার মাথার ঘোমটা খুলে দিলে। শুধু ঘুমটা নয়, আজ আমার এই দুহাত দিয়ে আমি তোকে তুলে আছাড় মারবো। কাকে তুই আছাড় মারবি? ওরে মাটির প্রতিমাকে আছাড় মারলে প্রতিমা যে ভেঙে গুড়িয়ে যাবে। তুই যখন দৌড়, তাহলে ওকে নিয়ে তুই ঘর কর। অসত্য! ছি 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 ছি, তুই এত নোংরা হয়ে গেছিস। ওরে যে দেবীকে আমি শ্রদ্ধার আসনে বসে পূজা করি, তার সম্বন্ধে তুই আমাকে এই এই বসত তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? 100 বার বলবো, 1000 বার বলবো, ও একটা বেশ্যা বেশ্যা বেশ্যা। অসত্য! যে তার ভাসুরের সঙ্গে প্রেম করতে পারে, ওর সঙ্গে প্রেম করতে তার কোনো অসুবিধে হবে না, কোনো দিনও না। ঈশ্বর, তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? এই বসন্তর মুখ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? নেই নেই শরৎ নেই, ঈশ্বর নেই। সে একটা কল্পনা প্রতীক মাত্র। সে মিথ্যা মিথ্যা মিথ্যা। দিদি ভাই পুরোনো দিনটা আজ আর নেই ভাই। সমাজ এখন মেয়েদের মাথায় বসাতে বাধ্য হচ্ছে। তাই তো এই সময় আমাদের শিক্ষা সভ্যতার শ্মশান ঘাটে দাঁড়িয়ে নবজীবনের গান গাইতে হবে। দিদি না পারি তাহলে ভাববো আমরা মেয়েরা মেয়ে হয়ে মানুষ নই। বাংলা আমাদের মাটি দেয়, জল দেয়নি, অন্ন দেয়নি, দেয়নি কোনো শিক্ষা। মাতঙ্গিনী, মাদার টেরিজা, লক্ষ্মীবাই, দেবীর রক্তের কণা মাত্র আমাদের শরীরে নেই। তুমি চুপ করো দিদি ভাই, তুমি চুপ করো। না, আজ আমি চুপ করবো না, বরং চিৎকার করে বলবো, বিবাহিত স্ত্রী হলেও কোনো নারী কোনো দিনই তার স্বামীর পৈতৃক সম্পত্তি নয় যে তাকে ইচ্ছে মতো ভোগ করা বা বিলিয়ে দেওয়া যায়। দিদি ভাই তুমি আমি মহাভারতের পাঞ্চালী নয় যে পঞ্চ স্বামীকে বরণ করে প্রকাশ্য সবাই লজ্জাহীনা হবো। লজ্জাহীনা কেন হবে দিদি? শ্রীকৃষ্ণ আছেন, তিনি তোমাকে রক্ষা করবেন। কিন্তু আমি যে পাচ্ছি না ভাই, আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ নও দিদি, তুমি মানুষ নও। তুমি যে যুগের সাক্ষাৎ দেবী সতী সাবিত্রী বেহুলা দেশের বধূ তুমি। মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতেই সতী বেহুলা যদি স্বর্গে যেতে পারেন, তাহলে তুমি কেন পারবে না তোমার অবুঝ স্বামীকে সবুজ করে তুলতে? আমি যে নিরুপায় ভাই, কর্তব্যের কঠিন শিকলে আমার হাত পা দুটোই বাঁধা। আমার বোধহয় কিচ্ছু করার নেই, আর কিচ্ছু বলারও নেই। আছে আছে দিদি আছে। চোখের জল মুছে ইস্পাত কঠিন মন নিয়ে নিজেকে তৈরি করে বসন্তকে বুঝিয়ে দাও, মলয় চক্রবর্তীর মন মনামির মতো তার জীবনে তুমি আলে আর আলো নও। অগ্নিনারায়ণ সাক্ষী করা সাত পাকে বাঁধা স্ত্রী। শরৎ ভাই, কথাটা চন্দ্র সূর্যের মতো সত্যি রে মা। দেখি মামা বাবু আপনি এখানে? এসে গেলাম না, এসে গেলাম, মানে অনেকদিন তো তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তাছাড়া তোর মায়ের কাছে শুনলাম তুই নাকি জামাই বাবাদের সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিস। তাই ভাবলাম যাই, ভাগ্নিটার বাসা থেকে একটু ঘুরে আসি।